শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি নেতৃত্ব দিবেন সার্জিস আলম। এরপর জানিয়ে দেব ডাক্তার ফয়েজ হত্যা ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ। আরও জানিয়ে দেব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারকে সময়ের অপর্যাপ্ততার কথা জানাবে বিএনপি। এদিকে ১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফারুজ্জামান বাবর। এবং সর্বশেষ জানিয়ে দেব এই ঘটনার অবশ্যই বিচার হবে বলছেন আসিফ নজরুল। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি নেতৃত্ব দেবেন সার্জিস আলম। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখা। গতকাল বুধবার রাতে কুড়িগ্রাম কলেজ মোড়ে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ জানান, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা মার্চ ফর ফেলানির উপলক্ষে আজ বৃহস্পতিবার পদযাত্রা করবেন। এতে নেতৃত্ব দিবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মূল বক্তব্য তুলে ধরে ডক্টর আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রাম সীমান্তে ফেলানিকে নির্মমভাবে গুলি করে হত্যার পর অমানবিকভাবে কাঁটা তারায় ঝুলিয়ে রাখা হয়েছিল। এছাড়া সীমান্তে নানাভাবে বিএসএফ মানুষ হত্যা করেই চলেছে। বিগত নতজান আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসন আমলে ভারতের এমন হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হয়নি। তাই বর্তমান ছাত্র জনতার সরকারের আমলে ফেলানি হত্যার বিচার সহ সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাতীয়ভাবে আন্দোলন শুরু করা হবে কুড়িগ্রাম থেকে। তাই আজ বৃহস্পতিবার কুড়িগ্রামের সার্জিস আলম সহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় নেতারা এসে পথসভা সহ আন্দোলন শুরু করবেন। এটি কুড়িগ্রাম থেকে শুরু হলেও তার জাতীয় কর্মসূচি হিসেবে পালন করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের চেষ্টা অব্যাহত রাখতে সরকারের কাছে দাবি জানানো হবে। এটি আন্তর্জাতিক ইস্যু হিসেবে আমরা সরকারের সহায়তার ভারতকে কাছে দাবি জানাবো, আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। ডাক্তার ফয়েজ হত্যা ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ। লক্ষ্মীপুর জেলার জামায়াতে নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিল করেন ফয়েজ আহমেদের ছেলে ডাক্তার আসানুল বান্না। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ২০১৩ সালে ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতে নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যা করে র‍্যাব। হত্যার পর তাকে বাসায় ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। গভীর রাতে শহরের উত্তর তেমুহরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতর স্ত্রী মার্জিয়া ফয়েজ জানান, রাত ১২টার দিকে র‍্যাবের একটি দল গেট ভেঙে বাসায় ঢুকে বিভিন্ন রুমে তল্লাশি চালায়। এক পর্যায়ে ডাক্তার ফয়েজকে তাদের সঙ্গে বাসার ছাদে যেতে বলেন। এ সময় তিনি ছাদে যেতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমি অসুস্থ, তাই সিঁড়ি বেয়ে ছাদে যেতে কষ্ট হবে, আমাকে নিতে হলে থানায় নিয়ে চলুন। এ সময় তারা ফয়েজকে জোরপূর্বক বাসার ছাদে নিয়ে প্রথমে গুলি করে, পরে সেখান থেকে নিজে ফেলে দেওয়া হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে গভীর রাতে হাসপাতাল এলাকায় তার মরদেহ পড়ে আছে বলে আমরা খবর পাই। এই হত্যাকাণ্ডের মূল নায়ক নারায়ণগঞ্জের ৭ খুনের মূল পরিকল্পনাকারী র‍্যাব কর্মকর্তা তারেক সাইদ বলে অভিযোগ করা হয়। তাকেও আসামি করা হয়েছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারকে সময়ের অপর্যাপ্ততার কথা জানাবে বিএনপি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মতামত জানতে চাইলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে নিজেরা এখনো দলীয়ভাবে এবং শরিকদের সঙ্গে আলোচনা করতে পারেনি বিএনপি। এ কারণে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পূর্ণ করতে পারেনি দলটি। তারা মনে করছে এজন্য আরো সময়ের প্রয়োজন। এমন প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলীয় সূত্রে জানা গেছে,
গেছে, তিনি সালাউদ্দিন আহমেদ জুলাই ঘোষণাপত্র বিষয়ে দলীয় মতামত দেওয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন। সে কারণে দলটি এই বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালবেলাকে বলেন, আমাদের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করবেন। এদিকে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারাও ঘোষণাপত্র নিয়ে সময়ের অপর্যাপ্ততার কথা জানান। এ কারণে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন না। 17 বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফারুজ্জামান বাবর। দীর্ঘ 17.5 বছর বেশি সময় কারাভোগের পর আজ মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফারুজ্জামান বাবর। বৃহস্পতিবার 16 জানুয়ারি দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এ বিষয়ে লুৎফারুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী বুধবার রাতে বলেন, বৃহস্পতিবার দুপুর 2টায় লুৎফারুজ্জামান বাবর কেরানীগঞ্জে কারাগার থেকে মুক্তি পাবেন। এরপর তিনি নেতা কর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর গুলশানের বাসায় ফিরবেন। মির্জা হায়দার আলী আরো বলেন, জিয়া উদ্যানে কবর জিয়ারতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এর আগে গত মঙ্গলবার 14 জানুয়ারি চট্টগ্রাম আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফারুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। গত মঙ্গলবারের রায়ের আগে গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফারুজ্জামান বাবর সহ 5 জন খালাস পান। লুৎফারুজ্জামান বাবর ছাড়া খালাসপ্রাপ্ত অন্য 4 জন হলেন রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের CUFL তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, তৎকালীন মহাব্যবস্থাপক প্রশাসক এনামুল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদর্শনের DGFI সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হায়দার চৌধুরী ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন। এছাড়া বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডিত 14 জনের মধ্যে ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়েছে। পরেশ বড়ুয়ার সাজা এখন 14 বছর করা হয়েছে। অন্য 4 আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI সাবেক উপপরিচালক মেজর অবসরপ্রাপ্ত লিয়াকত হোসেন, তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন হাট, তৎকালীন পরিচালক কমান্ডার অবসরপ্রাপ্ত শাহাবুদ্দিন আহমেদ ও হাফিজুর রহমানের সাজা কমিয়ে 10 বছর করা হয়েছে। এ ঘটনায় অবশ্যই বিচার হবে বলছেন আসিফ নজরুল। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা অবশ্যই বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে সকালে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিটি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে মারামারি ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক নারী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। রাজধানী মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB ভবনের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজন সঙ্গে জড়িতদের শাস্তির সহ 5 দফা দাবিতে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন বুধবার সকালে NCTB ভবন ঘেরাও করে। একই দিনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল লোক পাঠ্য বইয়ের গ্রাফিটি পুনর্বহালের দাবিতে NCTBর সামনে কর্মসূচি পালন করতে যায়।